গল্পকথন বাই জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প, সুখ অসুখ। খুটখুট শব্দ হচ্ছে সিঁড়িতে। সুরমা আসছে। 10টা বেজে গেল নাকি? রহমান সাহেব দেয়াল ঘড়ির দিকে তাকালেন। তাকাতে কষ্ট হয়, ঘাড় অনেকখানি বাঁকা করতে হয়। না, 10টা বাজেনি, এখনো 10 মিনিট বাকি আছে। সুরমা আজ সকাল সকাল চলে আসছে কেন? তার সব কাজ তো ঘড়ি ধরা। রহমান সাহেব বিস্ময় বোধ করলেন। বাবা, কিছু লাগবে? রহমান সাহেব উত্তর দেওয়ার আগে সুরমার মনের ভাব বুঝতে চেষ্টা করলেন। কিছু কিছু মুখ আছে যেখানে মনের কোনো ছাপ পড়ে না। রহমান সাহেব সুরমার মুখের দিকে তাকিয়ে কোনোদিনই কিছু বুঝতে পারেননি, আজও পারলেন না। সুরমা দ্বিতীয়বার বললেন, কিছু লাগবে আপনার? না বৌমা, কিছু লাগবে না। দুধ খেয়েছেন? হুম। তোতামি আপনাকে বাথরুম করিয়ে গেছে? এই প্রশ্নটি সুরমা প্রতি রাতেই জিজ্ঞেস করে এবং প্রতি রাতেই তিনি দারুণ লজ্জিত বোধ করেন। আজও হ্যাঁ বলতে গিয়ে গলায় কথা আটকে গেল। আবার যদি বাথরুমের দরকার হয় তাহলে তোতামিয়াকে ডাকবেন, কলিং বেলটা টেপবেন। না, দরকার নেই। বাতি নিভিয়ে দেই? দাও। সুরমা বাতি নিভিয়ে দিল। ঘর অবশ্য অন্ধকার হলো না। সুরমা জিরো পাওয়ারে টেবিল ল্যাম্পটি জ্বালালো। এই কাজ দুটি শুয়ে শুয়ে রহমান সাহেব নিজেও করতে পারেন। তার হাতের কাছে বেড সুইচ আছে। প্যারালাইসিস হবার পর থেকে শেষ বাতি নেভানোর জন্য সুরমা আসছে। তিনি বাতির যত্নটুকু পাচ্ছেন। বড় ভালো মেয়ে। বাতি নেভাবার পরও সুরমা খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। সে কি কিছু বলতে চায়? রহমান সাহেব উঠে বসার চেষ্টা করলেন, পারলেন না। তিনি যে এখন আর ইচ্ছে মতো উঠে বসতে পারেন না তা মনে থাকে না। তিনি মৃদুস্বরে বললেন, বৌমা, লিলি কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ও 9টার সময় ঘুমোতে যায়। তুমি কি কিছু বলবে? না, কিছু বলবো না, আপনি ঘুমান। মাথার পাশে জানালাটা বন্ধ করে দেই, শেষ রাতের দিকে ঠান্ডা পড়ে। দাও। আপনার পায়ের কাছে চাদর আছে, ঠান্ডা লাগলেই চাদর টেনে দেবেন। ঠিক আছে। আর কোনো রকম দরকার হলেই তোতামিয়াকে বলবেন আমাকে ডেকে তুলতে। ঠিক আছে মা, বলবো। সুরমা ঘর থেকে বেরিয়ে দরজা ভেজিয়ে নিচে নেমে গেল। রহমান সাহেব মনে করতে চেষ্টা করলেন সুরমার চোখে মুখে ঠিক কী পরিমাণ ঘৃণা ছিল। ভালো মেয়েদের মধ্যেও ঘৃণা থাকতে পারে এবং থাকে। বালিশের নিচ থেকে তিনি সিগারেটের প্যাকেট বের করলেন। হাত দুটি সচল আছে। সিগারেট ধরাতে কোনো অসুবিধা হয় না। ভাগ্যিস কোমরের নিচ থেকে প্যারালাইসিস হয়েছে। সিগারেট টান দিয়ে নিজের মনে তিনি খানিকক্ষণ হাসলেন। মনে মনে বললেন, আমার খুব ভালো এবং খুব লক্ষ্মী বৌমাকে আমি প্যাচে ফেলেছি। আমাকে এই অবস্থায় ফেলে তার কোথাও যাবার উপায় নেই। এইখানে তাকে থাকতেই হবে। আফজাল নিশ্চয়ই নর্থ ডাকোটা থেকে প্রতি সপ্তাহেই লিখছে, সুরমা, বাবাকে এই অবস্থায় দেশে ফেলে তোমাদের আমেরিকা আসার প্রশ্নই ওঠে না। কাজেই তোমরা আরও কিছুদিন অপেক্ষা করো। বাবার শরীর সুস্থ হোক। বাবার শরীর না সারা পর্যন্ত এই নিয়ে আর কিছুই করা যাবে না। রহমান সাহেব অন্ধকারেই হাসলেন। এটা সুস্থ হবার অসুখ না। তিনি খাটের কাছে লাগানো সুইচ টিপলেন। 2বার টেপার সঙ্গে সঙ্গে তোতা মিয়া বিরক্ত মুখে ঢুকল। বেড প্যান দাও, পেশাব করব। তোতা মিয়া বাতি জ্বালালো। তার মুখ অন্ধকার। হারামজাদার নবাব, বেড প্যান দিতে তার কষ্ট হচ্ছে। মুখ একেবারে অন্ধকার হয়ে গেল। তোতা মিয়া শুকনো গলায় বলল, সিগারেট খাইতে আম্মা নিষেধ করছে না? চুপ থাক তুই। আম্মা আমারে গালমন্দ করে। করলে করুক, তুই টেবিল ল্যাম্পটা মাথার কাছে দিয়ে যা। এত রাইতে টেবিল ল্যাম্প দিয়ে কি করবেন? যাই করি, তোকে দিতে বলেছি, তুই দে। তোতা মিয়া টেবিল ল্যাম্প এনে দিল। রাত 11টার দিকে তিনি চিঠি লিখতে বসলেন। রাত জাগা রুটিন তার নতুন নয়।
সুরমা বাতি নিভিয়ে দেবার পরপরই তিনি বাতি জ্বালেন। প্রায় রাতে 1:30-2টো পর্যন্ত জাগেন। এই বয়সে ঘুম কমে যায়, শুধু জেগে থাকতে ইচ্ছে করে। রহমান সাহেবের হাতের লেখা পরিষ্কার। তিনি গোটা গোটা হরফে লিখলেন, প্রিয় আফজাল, আমার শরীর ক্রমশই খারাপ হইতেছে। এখন আর কিছুই ভালো লাগে না। রাত দিন আল্লাহ পাক পরওয়ারদিগারের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাকে তোমার মার কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। আমার কারণে বৌমার যাওয়া স্থগিত আছে বলে মনে হইলে অত্যন্ত কষ্ট বোধ করি। লিলির দিকে তাকাইলে চোখে পানি আসে। বাবা, তোমার প্রতি আমার আদেশ, তুমি আমার কথা চিন্তা না করিয়া বৌমাকে নিজের কাছে নেয়ার ব্যবস্থা করো। এইখানে একা একা থাকিতে আমার কোনো অসুবিধা হইবে না, ইনশাল্লাহ। তোতা মিয়া আছে, মনোয়ার আর মা আছে, পাশের বাড়ির ডাক্তার সাহেব আছেন। তুমি বাবা আমার জন্য চিন্তা করিবে না, আমার কোনো অসুবিধা নাই। চিঠিটা প্রায় 3 পৃষ্ঠা হলো। অসুখের পর রহমান সাহেব ছোট চিঠি লিখতে পারেন না। চিঠি লম্বাই হতে থাকে, শুধু লিখতে ইচ্ছা করে। তিনি চিঠি শেষ করে বাতি নেভালেন। ঘুম ঘুম ভাব আসছে। ঘণ্টাখানেকের মধ্যে ঘুম হয়তো এসে যাবে। তিনি ভাবতে লাগলেন, আফজাল চিঠির জবাবে কি লিখবে। সে নিশ্চয়ই রেগেমেগে লিখবে, কি করে আপনি ভাবলেন আপনার বৌমা আপনাকে ফেলে আমার কাছে আসবে? এরকম চিন্তা করাই বাতুলতা। এ নিয়ে আপনি মাথা ঘামাবেন না। আমি খুব শীঘ্রই দেশে এসে আপনাকে দেখে যাব। রহমান সাহেব আবার কলিং বেল টিপলেন। বৌমা এই বুদ্ধিটি ভালো করেছে। খাটের সঙ্গে সুইচ লাগিয়ে দিয়েছে। তোতা মেয়েকে আনবার জন্য বেশ কয়েকবার সুইচ টিপতে হলো। হারামজাদা নবাব, 12টা বাজতেই ঘুম। তাকে রাখাই হয়েছে রুগী দেখাশোনার জন্য। রহমান সাহেব গম্ভীর গলায় বললেন, বেডপান দে। আবার? হ্যাঁ আবার। তোতা মিয়া বেডপ্যান দিল, খাবার পানি দিল, টেবিল ল্যাম্প সরিয়ে রাখল। মাথার কাছে যে জানালাটা বন্ধ করা হয়েছিল সেটি খুলল। রহমান সাহেবের ফরমায়েশ তখনও শেষ হলো না। তিনি হঠাৎ বললেন, পান বানিয়ে আন, পান খাবো। ঘরে পান নাই। এই বাড়িতে পান তো কেউ খায় না। খায় না কিরে বেটা? আমি খাই না? আমি তো খাই। যা নিয়ে আয়। কোত্থেকে আনমু? দোকান থেকে আন। এই দুপুর রাইতে? হ্যাঁ, দোকান তো সব বন্ধ। চুপ বেটা, বেশি কথা বলে। ঢাকা শহরে 12টার সময় পানের দোকান বন্ধ হয়, আবার মুখে মুখে কথা। অখন গেট খুললে আমার ঘুম ভাঙবো। আর একটা কথা বললে চর খাবি। পান নিয়ে আসতে বলছি, পান নিয়ে আয়। তোতা মিয়া পান আনতে যায় এবং ইচ্ছে করি গেটে ঝনঝন শব্দ করতে থাকে। দোতলা থেকে রহমান সাহেব গেটের ঝনঝনানি শুনতে পায় এবং তার খানিকক্ষণ পর সিঁড়িতে খুটখুট শব্দ হয়। সুরমা উঠে আসছে। রহমান সাহেব চোখ বন্ধ করে বালিশে মাথা এলিয়ে দেন। কি হয়েছে বাবা? কিছু হয় না মা, বমি বমি লাগছে। তোতা মেয়েকে পান আনতে পাঠিয়েছি, বড় খারাপ লাগছে মা। রহমান সাহেব ওয়াক করে বমির একটা ভঙ্গি করেন। আপনি এখনো ঘুমাননি? ঘুমিয়েছিলাম, একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙল। তোমার শাশুড়িকে স্বপ্নে দেখলাম, পরিষ্কার দেখলাম, হাত ইশারা করে আমাকে ডাকছে। মরা মানুষের হাত ইশারা করে ডাকার স্বপ্ন খুব খারাপ। রহমান সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন সুরমার দিকে। সুরমাকে দেখে মনে হচ্ছে সে বিশ্বাস করছে না। ভাবলেশীন দৃষ্টি। এই মেয়ে তার বেশিরভাগ কথাই বিশ্বাস করে না। রহমান সাহেব মনে মনে একটা কুৎসিত গাল দিলেন। সুরমা বলল, ঘুমোতে চেষ্টা করুন, বাতি নিভিয়ে দিন। পান আনুক, পান খেয়ে নেই। সুরমা আর কোনো কথা না বলে নিচে নেমে গেল। রহমান সাহেব মনে মনে বললেন, আদরের বৌমাকে আমি ভালো প্যাচে ফেলেছি। এখন যাও দেখি আমেরিকা। সব তো ঠিকঠাক করা ছিল। বুড়ো শ্বশুর এখানে থেকে বাড়ি পাহারা দিবে, আর তোমরা মহাসুখে থাকবে আমেরিকা। সেখানে বাড়িটারিও কেনা হয়েছে, লেকের পাড়ে বাড়ি। উইকেন্ডে লেকে ঘুরে বেড়ানোর জন্য স্পিড বোট পর্যন্ত কেনা হয়েছে। এখন ঘুরো দেখি স্পিড বোটে। এখন আর বুড়ো বাপের কথা মনে থাকে না?
বুড়ো দেশে থেকে পচুক, কিছুই যায় আসে না। 6 মাস পর পর একখানা চিঠি ছাড়লেই হবে, বাবা তুমি কেমন আছো, তুমি একা একা দেশে পড়ে আছো, ভাবতেই কষ্ট হয়। তোতা মিয়া পান এনে দিল। রহমান সাহেব একসঙ্গে 2টো পান মুখে দিয়ে হৃষ্টচিত্তে সিগারেট ধরালেন। ধোঁয়া ছাড়তে লাগলেন খুব কায়দা করে। মশারের ভিতর সিগারেটের ধোঁয়া মেঘের মতো জমে জমে যাচ্ছে। বেশ ভালো লাগছে দেখতে। তোতা মিয়া বলল, আর কিছু লাগবো? না। পেশাব করবেন আরেকবার? না। ঘুমাইতে যাই? যা। বেশ লাগছে তার, তবে ঘুম চটে গেছে। বাকি রাতটা বোধহয় জেগেই কাটাতে হবে। তিনি মনে মনে আফজালের কাছে দ্বিতীয় একটি চিঠি লিখতে শুরু করলেন। এই চিঠিটি তিনি আগামী সপ্তাহে পাঠাবেন। বাবা, শরীরের অবস্থা আরও খারাপ হইতেছে। বাঁচিয়া থাকা বড় কষ্ট, তবে আমার লক্ষ্মী বৌমা বড় যত্ন করিতেছে। আমার নিজের মেয়ে থাকিলে সেও এত কষ্ট করিত কিনা সন্দেহ। আল্লাহ তার হায়াত দারাজ করুক। আমি আল্লাহর কাছে তার জন্য খাস দিলে দোয়া করিতেছি। ভাবতে ভাবতে রহমান সাহেব খুক খুক করে হাসলেন। ভালো প্যাচে আটকে দিয়েছি। প্যারালাইসিসের রোগী সহজে মরে না, এরা শকুনের মতো বেঁচে থাকে। আমিও থাকবো। দেখি, আমাকে ফেলে রেখে তোমরা যাও কোথায়। তার ডান পায়ের পাতা চুলকাচ্ছে। কোনো মতেই চুলকানো সম্ভব না। তার বড় অস্বস্তি লাগছে। তিনি কলিং বেলে সুইচ টিপলেন। হারামজাদা তোতা মিয়া আসছে না, ইচ্ছে করে আসছে না, জেগে মটকা মেরে পড়ে আছে। রহমান সাহেব টিপতেই থাকলেন। খুটখুট শব্দ হচ্ছে সিঁড়িতে। সুরমা উঠে আসছে নাকি? রহমান সাহেবের পায়ের চুলকানি সেরে গেল। কি হয়েছে বাবা? পায়ের পাতা চুলকাচ্ছিল। কোন পায়ের পাতা? ডানটা। সুরমা মশারি তুলে মাথা ভেতরে ঢোকালেন। রহমান সাহেব দেখলেন তার ফর্সা হাত এগিয়ে আসছে পায়ের দিকে। চুলকাতে হবে না, এখন আর নাই। আহ, কি ফর্সা হাত মেয়েটার। বাবা, এখন কি আরাম হয়েছে? হ্যাঁ, তুমি যাও মা, আর লাগবে না। সুরমা গেল না, বিছানা পাশে বসল। হাত বুলিয়ে দিতে লাগলো গায়ে। রহমান সাহেব ক্ষীণস্বরে বললেন, বুঝলে বৌমা, তোমার সাথে তোমার শাশুড়ির খুব মিল আছে। সুরমা কিছু বলল না। সেও তোমার মতো সুন্দর ছিল, তোমার মতোই গায়ের রং। রহমান সাহেবের হয়তো আরও কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু সুরমা উঠে দাঁড়ালো। মশারি গুজি দিয়ে হালকা সুরে বলল, মশারির ভিতর সিগারেট খাবেন না বাবা, হঠাৎ আগুন টাগুন ধরে যাবে। আচ্ছা, আর খাবো না। সিগারেট খাবার সময় কাউকে রাখবেন না আশেপাশে। এখন কি আপনার সিগারেট খেতে ইচ্ছে করছে? ইচ্ছে হলে একটা খান, আমি বসছি। তিনি যন্ত্রের মতো বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। সুরমা চেয়ারে বসল। তার গায়ে নীল রঙের একটা শাড়ি। রহমান সাহেব মনে মনে বললেন, বড় সুন্দর মেয়ে, তবে খুব অহংকারী। এত অহংকার ভালো না। সুরমা তাকিয়ে আছে ঘড়ির দিকে। সময় দেখছে হয়তো 1:30 বাজে। অনেক রাত। একসময় সে মৃদুস্বরে বলল, বাবা, বাইরের মানুষের সঙ্গে কথাবার্তা সাবধানে বলা উচিত। কেউ পেটে কথা রাখে না, চারদিকে ছড়ায়। কাকে আমি কি বললাম? ডাক্তার সাহেবকে আপনি বলেছেন আপনার মনে সন্দেহ, কোন দিন না কোন দিন আমি বিষ টিস খাইয়ে আপনাকে মেরে ফেলব। এসব বলা ঠিক না। ঠাট্টা করে বলেছিলাম মা। ঠাট্টা করেও বলা ঠিক না। সবাই তার ঠাট্টা বুঝতে পারে না, মনে করে সত্যি। সুরমা বসে আছে শান্ত ভঙ্গিতে। তার মুখে মনের ছাপ পড়ে না। রহমান সাহেবের ইচ্ছে হলো জ্বলন্ত সিগারেট হাত থেকে বিছানায় ফেলে দেন। আগুন জ্বলে উঠুক, মেয়েটি দেখুক তাকিয়ে তাকিয়ে। কিন্তু তার সাহস হয় না। তার বড় বেঁচে থাকতে ইচ্ছে করে। বেঁচে থাকতে তার খুব ভালো লাগে। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা গল্প সুখ অসুখ।
আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।